রাজীব কুমার, আমি উপরত মন্ডল বলছি। এই খানকি ছেলেটাকে সরাবে না নাকি? হ্যাঁ, একবার খানকি ছেলে পশু ডেপুটেশন দিয়েছি, একে মারবে। কি মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, বলেছে খানকি ছেলে। এই খানকি ছেলে বলেছে 10,000 12,000 লোক হয়েছে। এই কাজলের গু খায়, তাই রে খানকি ছেলে? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। হ্যাঁ তিতির ভাই, তোর বউক আমাকে চোদা বাজারে নিয়ে এসেছি, আমার গান বানাইছে। নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। লিটন হালদার বোলপুর থানার বেচারি ওসির চাকরিটা বোধহয় গেল। আমি আজকে এই প্রতিবেদনের এই কথাটা দিয়ে শুরু করলাম, কিন্তু আমি আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় তার বক্তব্যও শোনাবো। পুলিশের একটা পাওনা ছিল, পুলিশ পেয়েছে, দিনের পর দিন পুলিশ এই অভ্যস্ত হয়েছে। আচ্ছা বলুন তো, আমি খুব মৌলিক কয়েকটা প্রশ্ন রেখে আমি সব্যসাচী বাবুর বক্তব্য শোনাবো। পুলিশের যারা কর্মচারী, তাদের পরিবারের লোকজন এটা শুনেছে? এ রাজ্যে তো প্রচুর পুলিশ আছেন, আমি রিটায়ার্ডদের কথা বলছি না, বর্তমান কর্মরত পুলিশ কর্মচারীরা কি শুনেছেন? যারা ডিএ পান না, সর্বনিম্ন ডিএ পান সারা রাজ্যের মধ্যে, সেই সব পুলিশ কর্মচারীদের পরিবারের স্ত্রী, কন্যা, মা, তারা শুনেছেন এই অডিওটা, যেটা অনুব্রত মণ্ডল বোলপুর থানার ওসি লিটন হালদারকে বলেছেন। এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তাকে 4 ঘন্টা সময় দিয়েছে ক্ষমা চাওয়ার। 38 মিনিটের মধ্যে একটা ক্ষমা চেয়েছেন, ব্যাস, 7 খুন মাপ। প্রশ্নটা এখানেই। প্রশ্নটা হচ্ছে, অনুব্রত মণ্ডল কি আজকে গালিগালাজ করছেন নাকি? বরাবর করেন। অনুব্রত মণ্ডল কি শুধু গালিগালাজ করেন নাকি? খুন করেন, খুন করান। তো সেই অনুব্রত মণ্ডলের কোনোদিন শাস্তি হয়নি এ রাজ্যে, কোনোদিন শাস্তি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে গত 2 বছর আগে যে তিহার জেলে তাকে প্রিজনার হিসেবে রাখা হয়েছিল, তখনও কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি ছিলেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে বীর বলেছেন, বীরের মতো বার করে নিয়ে আসছেন, বীরের সম্বোধন দিয়েছেন। ববি হাকিম, কলকাতার মহানাগরিক, তিনি বলেছেন যে খাঁচায় বাঘ আছে, বাঘকে বার করে নিয়ে আসতে হবে, এই জাতীয় কিছু একটা মন্তব্য করেছেন, ঠিক মনে নেই। প্রশ্নটা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন, তৃণমূল কংগ্রেস থেকে অ্যাডমায়ার করেছেন, কারণ তাকে দিয়ে ভোটটা জেতানো যায়, তাকে দিয়ে গুন্ডামিটা করা যায়। পুলিশকে বোম মারতে বলার পরও আপনি যদি পুলিশকে বোম মারতে বলি, পরের দিন আমার জেলখানায় কয়েদে জায়গা হবে। অনুব্রত মণ্ডল বলেছেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ছাপিয়ে দিয়েছেন, ওর মাথায় অক্সিজেন কম যায়। এইভাবেই আমরা গত কয়েক বছর অভ্যস্ত হয়ে গেছি কেষ্টমণ্ডলকে নিয়ে। সেই কেষ্টমণ্ডল শেষ পর্যন্ত পালে বাঘ পড়ল, একদম সরাসরি বোলপুর থানার ওসিকে এই জাতীয় বক্তব্য রাখলেন। এবং আমার কোনো একটা জায়গায় মনে হয়েছিল যে শেষ পর্যন্ত হয়তো অনুব্রত মণ্ডল বলবেন ওটা আমার গলা নয়, প্রথমে বলার চেষ্টা করেছেন, পরবর্তীকালে সেটার খায়নি। শেষ পর্যন্ত তিনি 38 মিনিটের মাথায়, যখন তৃণমূল কংগ্রেস থেকে নির্দেশিকা জারি হয়েছে, 38 মিনিটের মাথায় তিনি একটা দায়সারা চিঠি দিয়েছেন। এবং আজকে যখন এই প্রতিবেদন দেখছেন, তখন বোলপুর থানায় তাকে ডেকে পাঠানো হয়েছে। তাকে হয়তো এসিপি পদমর্যাদার লোকজন এসে তাকে ইন্টারোগেট করবেন। 4টে ধারা দেওয়া হয়েছে, সেই 4টে ধারার মধ্যে একটি ধারা নন ভেলেবেল আর 3টি ধারা ভেলেবেল। আমার নিজের ধারণা সেই ধারাতেও তিনি হয়তো জামিন পেয়ে যাবেন। যদি জামিন না পান, 1 দিন 2 দিন বাদে, 3 দিন বাদে রাজার হাতে থাকবেন, তারপর বেরিয়ে আসবেন। কিন্তু প্রশ্নটা আমার অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, অনুব্রত মণ্ডলের এই ঘটনা কি প্রথম? বীরভূমে যারা পুলিশের চাকরি করেন, সরকারি চাকরি করেন, সবাই এই গালিগালাজ খেয়েছেন, সবাই। হঠাৎ কি হলো যে লিটন হালদার শেষ পর্যন্ত সম্মুখে নিয়ে এলেন রেকর্ড করে পুরোটা? লোকজন বলছেন, আমরা বলছি না, যে কাজল শেখ আছেন অনুব্রত মণ্ডলের কাউন্টার, যিনি নেতা সেখানকার, তিনিও এই টাইপেরই ক্যারেক্টার। কাজল শেখের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে লিটন হালদার এইটাকে লিক করে দিয়েছেন বাজারে। মমতা বিস্তর চটেছেন, নিশ্চিতভাবে চটেছেন যে অনুব্রত মণ্ডলের এই অডিওটা কি করে বাইরে এলো। নিশ্চিতভাবে একটা ইনভেস্টিগেশন হবে, কোনো না কোনো জায়গায় ইনভেস্টিগেশন হবে, পুলিশের মধ্যে ইনভেস্টিগেশন হবে, যে কিভাবে লিটন হালদার এটা প্রকাশ্যে নিয়ে এলো, এটা কাকে শেয়ার করেছে। লিটন হালদারের ফোনটা, ওসির ফোন হয়তো সিজ করে নেবে রাজ্য গোয়েন্দা পুলিশ, রাজীব কুমারের পুলিশ, নিয়ে কাকে তিনি শেয়ার করেছেন সেটা দেখা হবে। এবং শেষ পর্যন্ত লিটন হালদার হয়তো শোকজ হবে, কিংবা তাকে সাইলেন্টলি
সরিয়ে দেওয়া হবে তার পোস্ট থেকে কিছুদিন বাদে, এক্ষুনি নয়। আলটিমেটলি সেটাই হবে। ফলত আলটিমেটলি লিটন হালদার চাকরিটা বাঁচাতে পারেন কিনা সেটাই এখন দেখার। এই কাহিনীর একটা অন্য দিক এটা, কিন্তু পুলিশের এটা পাওনা। পুলিশ চূড়ান্তভাবে, এই প্রতিবেদন যেদিন পেশ করছি তার আগের দিন কলকাতায় কিভাবে শিক্ষকদের ধরে পিটিয়েছে, কলার ধরে প্রেজেন্ট ভ্যানে তুলেছে দেখেছেন। এর আগে আপনারা দেখেছেন বিকাশ ভবনের পাশে শিক্ষকদের কীভাবে শিক্ষক শিক্ষিকাদের মেরে হাড়গোড় ভেঙে দিয়েছে। আপনারা দেখেছেন কসবার ডিআই অফিসে শিক্ষকদের পেছনে লাথি মেরেছেন, সেই অপরাধী পুলিশের কোনো শাস্তি হয়েছে? ফলত সেই পুলিশ এই কথাবার্তা শুনতেই তারা পুলিশের কর্মজীবন শেষ করছে। দুঃখের, দুর্ভাগ্যের, লজ্জার। আমি বলছি যেসব পুলিশ কর্মচারী স্ত্রী, মা, বোন ওই অডিওটা, যে অডিও দিয়ে আমরা শুরু করলাম, যদি শুনে থাকেন, তাঁদের মানসিক অবস্থাটা কি একটু ভেবে দেখুন। কর্তারা যাচ্ছেন মমতাকে ভজনা করার জন্য, আর বাড়িতে বসে মহিলারা শুনছেন তাঁদের কর্তাদের কী ভাষায় কথা বলে তৃণমূল। আমি আজকে সরাসরি এই নিয়ে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় তাঁর বক্তব্যটা রেকর্ড করেছি, শোনাবো। নমস্কার, সব্যসাচীদা, সন্ময় বলছি। নমস্কার। নমস্কার। বলছি অনুব্রত মণ্ডল কদর্য ভাষায়, কুৎসিত ভাষায় লিটন হালদার বোলপুরের ওসিকে গালিগালাজ করলেন এবং 4 ঘন্টা তাকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সময় দেওয়া হলো। 38 মিনিটের মাথায় তিনি নিঃশর্ত ক্ষমা চাইলেন। এরপর আমার বা আপনার যদি ইচ্ছা হয় পুলিশের কোনো ওসিকে গালিগালাজ করে 38 মিনিটের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইলে তাহলে 7 গুণ মাপ। পশ্চিমবঙ্গ পুলিশকে গালাগালি ছাড়া অন্য কিছু বলবেন নাকি মমতা পুলিশকে? এরা গালাগালি খাবার জন্য জন্মেছে, গালাগালি খাবার জন্য মমতার চাকর বৃত্তি করছে। এবং অন রেকর্ড এই পরিষ্কার ভাবেই যে পুলিশকে মমতা এই জায়গায় নামিয়েছে তার ফল মমতাকে ভুগতে হবে, কিন্তু সেটা পরে। আমি আজকে যে কারণে আপনি আমাকে এই প্রশ্নটি করলেন সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল নতুন করে কথা বললো এই কথাটা? না, 2013 সালে পুলিশকে বোম মারবো কবে বলেছে? 13 সালে। সাগর ঘোষ, হৃদয় ঘোষ, পারুই, আমাদের মনে আছে এখনো পর্যন্ত। 13 সালের পঞ্চায়েত ভোট আমরা ভুলিনি। তখন বলছে অনুব্রত মণ্ডল যে পুলিশকে দেখলে বোম মারুন। একটা ব্যবস্থা নিয়েছে মমতা। আমি আবার বললাম, আপনি যখন একটি পরিস্থিতিতে একটি ঘটনাকে বিচার করবেন আপনাকে সার্বিক পরিস্থিতিটাকে দেখতে হবে। আসলে বাবুরা যখন কিছু বলে, যারা তার চাকর বাকর, তাদের মুখে কোনো কথা বলা সাজে না। মমতা অনুব্রতকে বীরভূমে বাবু করে বসিয়েছে, ঠিক আছে? যেমন নতুন করে আরেক বাবু এসছে, কাজল। এবার এই বাবুদের যদি থাকে তখন চাকর বাকরটা চুপ করে থাকে। তাহলে পুলিশের আইসি এর থেকে বেশি কি এক্সপেক্ট করে? পুলিশের আইসি এক্সপেক্ট করছে যে সম্মান দেবে। পুলিশের আইসি কে অনুব্রত মণ্ডল মমতা ব্যানার্জির স্টাইলে গালাগালি দিয়েছেন, এর বাইরে কিচ্ছু নয়। এবার কিন্তু আমি যেটা নিয়ে চিন্তিত সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই ভয়েস রেকর্ড করার সাহস কার হলো, কেন হলো? আপনি ভাবুন তো, বীরভূমে অনুব্রত মণ্ডল পুলিশকে খিস্তি করছে, সেটার গালাগালি রেকর্ড করছে কেউ একজন। আমি ধরে নিচ্ছি যাকে গালাগালি করছেন তিনি করেছেন। কেন হচ্ছে? বীরভূমের পাথর, বালি, গরু, এনামুল, নামগুলো আমরা ভুলে যাচ্ছি খুব তাড়াতাড়ি। ঠিক। আপনি জানেন বীরভূমে কি চলে? বীরভূমের একটা খবর কলকাতায় পৌঁছতে গেলে, এই ঘটনাটা পরশুদিন রাত্রে সম্ভবত, কাল রাত্রে তাও অল্টারনেটিভ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এজেন্সি ছিল বলে বেরিয়েছে। মেইন স্ট্রিম মিডিয়া সকাল থেকে করছে, তাও তৃণমূল ক্ষমা চাইতে বলার পর। কিন্তু এটা তো একটা খবর ছিল। আপনাকে সব্যসাচীদা বলি, এই ভিডিও কিন্তু মেইনস্ট্রিম মিডিয়ার কাছে গতকাল সন্ধ্যে থেকে ঘুরছে, কিন্তু তারা স্টোরি করেনি। তারা স্টোরি করেনি। কেন করেনি সেটাই তো আপনি একটু খোঁজ নিন। জেলাগুলোতে সাংবাদিকতার যে স্বাধীনতা, স্বতন্ত্র কোন জায়গায় গেছে? আদৌ তারা পারবে জেলার সাংবাদিকদের পক্ষে? আরে জেলা সাংবাদিকদের হয়তো বলে দেওয়া হয়েছে যে ওটা আমরা নেব না, ওটা নিয়ে হইচই করো না। হয়তো কেন বলে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে। রাজনীতিটাতে আমরা যা দেখি সবসময় সেটা হয় না। যেমন তৃণমূল কংগ্রেস বলেছে ক্ষমা চেয়ে নাও, তৃণমূলের ক্ষমা চাওয়া
পুঁইশাকের ক্যাশ মেমো, স্যান্ডো গেঞ্জির বুক পকেট, তৃণমূলের ক্ষমা। এই দলটিকে বিশ্বাস করা যায় না, কিন্তু তার দ্বারা পরিচালিত প্রশাসনকে মানে ধিক্কার জানিয়ে আর নিন্দা করে আমাদের যদি আমরা কাটিয়ে দিই তাহলে আর কিছু হবে না। অনুব্রত মণ্ডল একটা শিক্ষা দিয়েছে, শিক্ষাটা হচ্ছে যে এটাও করা যায়। ঠিক, পুলিশে চাকরি করলে তার স্ত্রী, মা, পরিবারের লোককে টেনে গালাগালি দেওয়া যায়, কারণ বাবুরা করতে পারে, ওরা জমিদারি প্রতিষ্ঠা করেছে বাংলায়। বামফ্রন্ট জমিদারি উচ্ছেদ করেছিল, মমতা ব্যানার্জি জমিদারি সংস্কৃতিকে আবার প্রতিষ্ঠিত করেছেন এই বাংলায়। যে পয়সা থাকলে নাচ মেরে বুলবুল পয়সা মিলেগা। আচ্ছা শুভশ্রীদা, আমি যারা করছে তারা জানে খুব ভালো করে এই যে গালাগালিটা যে খেয়েছেন, যিনি খেয়েছেন, আপনি বলতো ডিপার্টমেন্টের দায় নেই, ঠিক, পুলিশ ডিপার্টমেন্টের দায় নেই, এই ওসির বাড়ির লোকেরা তো এটা শুনলেন। ঠিক, তাহলে গোটা পুলিশ বাহিনীর মোরালিটি কোথায় যাবে? এফআইআর, এসপি এফআইআর দেখাচ্ছে। আপনি জানেন বীরভূমের এসপি পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়, কিন্তু ডিএম একটা লোকই আছে এখানে 15 বছর ধরে। কে কে? বিধান রায় বলে একজন ডিএম আছে বীরভূমে, এখনো পর্যন্ত এই লোকটাই আছে। আচ্ছা, কোন জাদু বলে একটা লোক থাকে বলুন তো 15 বছর একটা জায়গায়? 15 বছর বিধান রায়? হ্যাঁ, 10-এর উপর লোকটাকে আমি 2016-17 সালেও আমি শুনেছিলাম সে ডিএম, তার আগেও নাকি সে ডিএম, এখনো ডিএম। কেন বলুন তো বীরভূম জেলাতে এগুলো হয় কেন? আজ কাজল শেখ, আপনারা জানেন কি জানেন না, এটাও মিডিয়াতে আসেনি, 2015 সালে একটি হত্যাকাণ্ড হয়েছিল, কুরবান শেখ হত্যা। এই মামলার চার্জশিটে কাজল শেখের 1 নম্বর আসামি হিসেবে তার নাম, ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হলো। আচ্ছা, আদালত থেকে অর্ডার করিয়ে স্টে করিয়ে নিয়েছিল ওয়ারেন্ট অফ অ্যারেস্টে। আর তারপর আপনি দেখবেন এই আজকে যে মন্ত্রী বলেছেন না যে ছোট্ট ঘটনা অনুব্রতর এই গালাগালি করা, কিস্তি করা, ববি হাকিম বলেছে তো, ববি হাকিম বলেছে। এই কাজল শেখ নিজে সেখানে বলেছে আমি ববি হাকিমের সঙ্গে দেখা করতে নাকি বিধানসভায় গেছিলাম, রেকর্ড আছে। সেই জন্য কাজল শেখ দেখে ওই খুনের সাথে জড়িত নন, সেটা এত বছর পর উনি নিচ্ছেন। যে সেসব মামলা টামলা চলছে। এবং গোটা বীরভূমের রাজনীতিতে আজকে এটা আসলে দুটো গোষ্ঠীর মধ্যে লড়াই, আবার 26-এর নির্বাচনের আগে বাড়িয়ে দেবার চেষ্টা হচ্ছে। আসলে লিটন হালদার ফালদার ব্যক্তিগত আমি কোনো XYZ নিয়ে আমি কথা বলছি না দাদা। না আমি আপনাকে বলছি মেরুদণ্ড যে নেই, পুলিশ যে নিজেকে এই গালাগালি খিস্তি খাওয়ার জায়গায় নিয়ে গেছে, খিস্তি খাওয়া পশ্চিমবঙ্গ পুলিশ, এটাই ট্যাগলাইন। অনুব্রত থাকবে যাবে, অনুব্রতর মতন জঞ্জাল নিয়ে আমি খুব একটা কনসার্ন নই, কিন্তু কলকাতা পুলিশ নিয়ে আমি কনসার্ন। কাজল শেখের মতন জঞ্জাল নিয়ে আমি কনসার্ন নই, আমি কনসার্ন পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে। সেই পুলিশটা যদি আজকে না থাকে, কালকে মমতা চিফ মিনিস্টার থাকবে না, কিন্তু পুলিশটাকে কিন্তু থাকতে হবে, কাজ করতে হবে। ঠিক, পুলিশকে যদি খিস্তি খাওয়া পুলিশের পর্যায়ে নিয়ে যান, তাহলে কিন্তু আগামী দিনে এই পুলিশ ওই দিনেই শুনবে, অনুব্রত যা শেখাবে পাবলিকও তাই বলবে, এবং তারপর এফআইআর করলে দেখা যাবে। আপনাকে শেষ একটা প্রশ্ন আমি করছি, সেটা হচ্ছে বেলেবেল ধারা দিয়ে তাকে গ্রেফতারি দেখানো, কালকে থানায় ডেকে পাঠানো হয়েছে। আরে আপনার শিব ঠাকুর মন্ডলের নামটা মনে পড়ছে দাদা? হ্যাঁ, সিবিআই যখন তাকে ডেকে পাঠাবে অ্যারেস্ট করবো তখন শিব ঠাকুর মন্ডলের কেসে বীরভূমের পুলিশ অনুব্রত মন্ডলকে তুলে নিয়ে গেছিল। আর এখানকার জেলা পিপি তিনি তার হয়ে ব্যক্তিগতভাবে থানায় তদবির করতে গেছিলেন। ঠিক, জেলা পিপি চলে গেছিল। শিব ঠাকুর মন্ডলের নামটা তো আমি ভুলিনি, আমরা কেউ ভুলিনি। ফলে মমতা রাজে একটা স্পেশাল ক্লাস আছে, এরা হচ্ছে লাভ করেছে, লাভের গুড় চেটেছে, আজকে সেই অংশটা ছড়িয়ে ঘুরিয়ে যায়। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন আমি একটু করি, যেহেতু আপনি আইনজীবী পেশায়, আমি তাই জিজ্ঞেস করছি, যে ধরনের শব্দবন্ধ ব্যবহার করেছেন আপনি শুনেছেন? আমি শুনেছি। এবার আপনার কাছে প্রশ্ন, এটা কি বেলেবেল ধারায় হয় না নন বেলেবেল ধারায় হয়? দাদা প্রথম কথা, খিস্তি করার জন্য কোথাও কারো ধারা লাগে বলে আমার ধারণা নেই। না খিস্তি নয়, পুলিশকে ভয় দেখানোর জোর একজন পুলিশকে ভয় দেখানো, যেটা খুব গুরুত্বপূর্ণ। একজন মানে কর্মরত পুলিশকে
ভয় দেখানোর জন্য যে ধারা সেটা কিন্তু ভয়ঙ্কর, নন বেলেবল। নন বেলেবল, সেই ধারা লাগিয়েছে নন বেলেবল ধারা হওয়া উচিত এবং অবশ্যই। অন্তত মিনিমাম 1-2 শুনুন, মাস তার আমি জেলে থাকা আবারও উচিত। বললাম, আমি বললাম খিস্তিটা বড় কথা নয়, খিস্তি কেউ করলো কি করলো না করলো হ্যাঁ। ছেড়ে দিন, কিন্তু খিস্তিটা কেন করেছে অনুব্রত কালকে, ঠিক। কেন করেছে? পুলিশ কিছু কাজ করেছে বা পুলিশ কিছু কাজ করেনি, পুলিশের কাজে হস্তক্ষেপ করবার জন্য উনি ওনার ক্ষমতা দেখিয়ে ফোন করেছেন, which tantamounts to intimidation and threat. অনেক ধন্যবাদ শুভশীদা, অনেক হ্যাঁ। ধন্যবাদ।